ফ্যাসিস্ট হাসিনা জামায়াতে ইসলামীর অনেক নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে শেষ করে দিয়েছে। তবে তাদের শেষ করে দিলেও তাদের উত্তরসূরিদের শেষ করে দিতে পারেনি। তাই তো আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের প্রয়াত অনেক নেতার সন্তানেরা মনোনয়ন পেতে পারেন। চলুন একে একে তেমনই কয়েকজন সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। বাংলাদেশের জামায়াতে ইসলামের সাবেক আমির, সাবেক মন্ত্রী এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগে দণ্ডপ্রাপ্ত মাওলানা মতিউর রহমান নিজামীর দ্বিতীয় পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে পাবনা 1 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাটি দলের জন্য যেমন একটি আবেগঘন মুহূর্ত, তেমনি এই অঞ্চলের রাজনীতিতে নিজামী পরিবারের দীর্ঘদিনের প্রভাবেরও স্মারক। জামায়াত ইসলামীর কেন্দ্র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান যখন উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় প্রার্থীর নাম ঘোষণা করেন, তখন তা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। ব্যারিস্টার মোমেনের ব্যক্তিগত জীবনও কম সংগ্রামী নয়। লন্ডন থেকে আইনশাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করে 2010 সালে তিনি ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন এবং 2013 সালে অর্জন করেন হাইকোর্টের আইনজীবী হওয়ার যোগ্যতা। কিন্তু 2016 সালের 10 মে মধ্যরাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বাবা মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। সরকারের প্রবল চাপ এবং দমনপীড়নের মুখে তিনি দেশ ত্যাগ করে লন্ডনে চলে যেতে বাধ্য হন। দীর্ঘ 8 বছর প্রবাস জীবন কাটিয়ে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি দেশে ফিরে আসেন। এখন তার এই প্রত্যাবর্তন এবং পিতার আসনে প্রার্থী হওয়া পাবনা 1 আসনের জনগণের কাছে এক মিশ্র অনুভূতির জন্ম দিয়েছে। নাম্বার 2, সাইদী পুত্রদ্বয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর জেলার 3টি আসনে বাংলাদেশের জামায়াতে ইসলামী তাদের অত্যন্ত জনপ্রিয় নেতা, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর 2 পুত্রসহ 3 জনকে প্রার্থী ঘোষণা করেছে। পিরোজপুর 1 আসনে আল্লামা সাইদীর সেজ ছেলে এবং ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদীকে এবং পিরোজপুর 2 আসনে তার মেজ ছেলে শামীম সাইদীকে প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। মাসুদ সাইদী, যিনি নিজে একজন পরিচিত মুখ এবং ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত, তিনি এই দায়িত্বকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। মনোনয়ন পাওয়ার পর তিনি বলেন, জামায়াত আমাদের 2 ভাইকে পিরোজপুরের 2টি আসনে প্রার্থী মনোনীত করে যে দায়িত্ব দিয়েছে তা আমানতদারিতার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। জনগণের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। পিতার মতোই সব মানুষের পাশে থাকতে চাই। পিরোজপুরকে মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। তরুণ নেতৃত্বকে এগিয়ে নেওয়া এবং সর্বস্তরে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কায়েম করাই আমাদের লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, পিরোজপুরে অবকাঠামোগত উন্নয়নের 90 ভাগই আমার শহীদ পিতার হাতে গড়া। পরবর্তীতে যারা সংসদ সদস্য ছিলেন তারা তেমন কোনো উন্নয়ন করতে পারেননি, জনগণ তাদের কাছে পৌঁছতেও পারেননি। আমরা এই পরিস্থিতির পরিবর্তন আনতে চাই। আল্লাহর দয়ায় নির্বাচিত হলে সবসময় জনগণের সুখ দুঃখে পাশে থাকব। মাসুদ সাইদীর এই বক্তব্য থেকে বোঝা যায় তারা কেবল পিতার নাম ব্যবহার করছেন না, বরং তার অসমাপ্ত কাজ এবং জনগণের প্রত্যাশা পূরণে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ দেখাচ্ছেন। নাম্বার 3, হুম্মাম কাদের চৌধুরী। প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরীও আসন্ন নির্বাচনে প্রার্থী হতে সক্রিয়তা দেখাচ্ছেন। তিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য। সালাউদ্দিন কাদের চৌধুরী তার দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বিভিন্ন দলের সাথে জড়িত থাকলেও তার জামায়াতের প্রতি এক বিশেষ দুর্বলতা ছিল বলে অনেকে মনে করেন। তিনি কখনও আনুষ্ঠানিকভাবে জামায়াতের রাজনীতি না করলেও জামায়াত ইসলামীকে তিনি মন থেকে সম্মান করতেন। এ কারণেই তাকে খুন করা হয়েছে বলে তার সমর্থকরা এবং পরিবারের সদস্যরা মনে করেন। হুম্মাম কাদের চৌধুরীও এ ধারণায় বিশ্বাসী এবং পিতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই তিনি এমপি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির রাজনীতিতে জড়িত থাকা সত্ত্বেও হুম্মাম কাদের চৌধুরী নিজেও জামায়াতের একজন দৃঢ় সমর্থক। একবার একটি সাক্ষাৎকারে তিনি বিএনপি ও জামায়াতকে একই মায়ের সন্তান বলে মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছিলেন। তার এই ধরনের মন্তব্য তার স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান এবং পারিবারিক ঐতিহ্যের প্রতি তার অবিচল নিষ্ঠার প্রতিফলন। হুম্মামের রাজনীতিতে আগমন শুধু পিতার শূন্যস্থান পূরণ নয়, বরং এক গভীর ব্যক্তিগত প্রতিশোধের আকাঙ্ক্ষাও বহন করে, যা তাকে ভোটের মাঠে এক ভিন্ন ধরনের উদ্দীপনা ও আবেগ নিয়ে আসতে সাহায্য করবে। নাম্বার 4, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। এই তালিকায় সাইদী ও নিজামী পুত্র ছাড়া জামায়াতের সাবেক নেতাদের আরও কিছু পুত্রের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দলটির নেতারা জানিয়েছেন যে এটি চূড়ান্ত তালিকা নয়
এবং মাঠের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই সম্ভাব্য নতুনদের মধ্যে জামায়াত নেতা মীর কাশেম আলীর পুত্র ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান একজন হতে পারেন। মানিকগঞ্জের সন্তান হিসেবে তিনি মানিকগঞ্জ ২ আসনের প্রার্থী হতে পারেন। মীর কাশেম আলী, যিনি জামায়াত ইসলামীর একজন শীর্ষস্থানীয় অর্থ যোগানদাতা এবং সাংগঠনিক নেতা ছিলেন, তার ছেলে আরমানকে দীর্ঘ ৮ বছর ধরে আয়নাঘর নামক এক গোপন বন্দিশালায় আটকে রেখেছিল শেখ হাসিনার সরকার। বাবার পক্ষে আইনি লড়াই করার কারণেই আরমানকে এমন ভয়াবহ নির্যাতন ও বন্দি দশা ভোগ করতে হয়। তার পরিবার এক পর্যায়ে আরমানের ফিরে আসার আশা ছেড়ে দিয়েছিল, ঠিক যেমন আজমির ক্ষেত্রেও হয়েছিল। তবে রাখি আল্লাহ মারিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর আরমান ঠিকই ফিরে এসেছেন। যদিও আরমান এখন অসুস্থ এবং স্বাভাবিক জীবনে পুরোপুরি ফিরতে পারেননি। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি অদূর ভবিষ্যতে রাজনীতিতে যোগ দিতে পারেন। নাম্বার ৫, আবদুল্লাহিল আমান আজমি। হাসিনা আমলে হোম্মাম ও আরমানের মতো গুম হয়েছিলেন জামায়াত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে আবদুল্লাহিল আমান আজমি। তিনি ছিলেন সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আবদুল্লাহিল আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলকভাবে অব্যাহতি দেয়। জামায়াত ইসলামীর পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা সবসময় অস্বীকার করা হতো। অথচ শেখ হাসিনা সরকারের পতনের পর ঠিকই সত্য বেরিয়ে আসে এবং আজমি ফিরে আসেন। এখন আজমিও রাজনীতিতে ফেরার চিন্তা করছেন এবং আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। নাম্বার ৬, মাওলানা তারেক মনোয়ার। অনেক তরুণ প্রজন্মের কাছে হয়তো জামায়াতের সাবেক নেতা মাস্টার শফিকুল্লাহর নাম নতুন, কিন্তু তিনি লক্ষ্মীপুর জেলার একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। তিনি ছিলেন তৎকালীন নোয়াখালী ১২ আসনের সংসদ সদস্য, যা বর্তমানে লক্ষ্মীপুর ৩ হিসাবে পরিচিত। মাস্টার শফিকুল্লাহ বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্র নেতা ছিলেন এবং ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর হয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার ছেলে হলেন হালের জনপ্রিয় আলেমেদ্দিন মাওলানা তারেক মনোয়ার। বর্তমান সময়ে জামায়াতের অনেক অনুসারী এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ মাওলানা তারেক মনোয়ারকে জামায়াতের প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন। তারেক মনোয়ার নিজেও সম্প্রতি এক মাহফিলে এমপি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, তার বাবা নাকি তাকে একবার এমপি হতে বলেছিলেন। এ সময় তিনি লক্ষ্মীপুর ৩ আসনটিকে তাদের বলে মন্তব্য করেন, যা তার পারিবারিক ঐতিহ্যের প্রতি তার গভীর সংযোগের ইঙ্গিত দেয়। যদিও তারেক মনোয়ারকে এখনও জামায়াতের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়নি, তবে দলটির চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এখনও সুযোগ রয়েছে। তার এই সম্ভাব্য আগমন ধর্মীয় নেতৃত্ব ও রাজনৈতিক উত্তরাধিকারের এক শক্তিশালী সমন্বয় ঘটাবে বলে আশা করা হচ্ছে। এই প্রতিবেদনটি সেসব নেতার ঘর থেকে জন্ম নেওয়া নেতাদের কথা তুলে ধরেছে, যারা বাংলাদেশের রাজনৈতিক আকাশে নতুন তারকা হয়ে ওঠার স্বপ্ন দেখছেন। তাদের প্রত্যেকের পেছনে রয়েছে এক সমৃদ্ধ পারিবারিক রাজনৈতিক ইতিহাস এবং ব্যক্তিগত সংগ্রাম। এই তরুণ নেতৃত্ব পূর্বসূরিদের অভিজ্ঞতার আলোকবর্তিকা হাতে নিয়ে দেশের ভবিষ্যৎ গঠনে এক নতুন ধারা সূচনা করবে বলে আশা করা যায়। দর্শক, নেতার ঘর থেকে নেতা হওয়া এসব নেতাদের মধ্যে আপনার প্রিয় কে? কমেন্টে যে কোনো একজনের নাম জানাতে পারেন। আল্লাহ হাফেজ।